নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রতিশ্রুতি। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামাত প্রার্থী সহ ২৫ জনের মনোনয়ন বাতিল। তৃতীয় দিনে আরও ৪১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা। নির্বাচনে পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে আনসার সদস্যদের বিরত থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। জনগণের ম্যান্ডেটের জন্যই গণভোটের আয়োজন, বললেন আলী রিয়াজ। টেকনাফে এবার মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশির। গুরুতর অবস্থায় হাসপাতালে। গুলি আতঙ্কে ঘর থেকে বের হওয়া বন্ধ সীমান্তবাসীর, সতর্ক বিজিবি। এবং শীতের দাপটে জবুথবু গ্রামীণ জনপদ, উত্তরাঞ্চল সহ ৮ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আরও কয়েকদিন থাকার পূর্বাভাস আবহাওয়া অফিসের। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এই মন্তব্য করেন তিনি। ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করারও প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। আলাদা কর্মসূচিতে দলের নেতারা জানান, বেগম খালেদা জিয়ার প্রেরণায় বিএনপিকে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও দেশে রাজনৈতিক হত্যা অব্যাহত আছে। বিশেষ করে রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার ঘটনায় উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন রাজনীতিকরা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীবাড়ি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে বলেও জানান মির্জা ফখরুল। পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্যা আদায় করব। এদিন জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও শোক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বেগম জিয়ার প্রেরণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন। বেগম জিয়া চিরদিন অম্লান হয়ে চলুক আমাদের মধ্যে, উজ্জ্বল শিখা হয়ে। আমরা যেন তার আদর্শ, তার চিন্তা চেতনা এবং তারই যে যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন একটি কথা, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাকে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাকে কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে। এছাড়া রাজধানীর শেরে বাংলা নগরে এক আলোচনায় যোগ দেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য। জানান, সরকার ও বিরোধী দল উভয়ের উপরই শ্রমিক অধিকার নিশ্চিতের দায়িত্ব বর্তাবে। যারাই দায়িত্ব পাবেন তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামাত প্রার্থী AKM ফজলুল হক সহ আরও ২৫ জনের মনোনয়ন বাতিল করেছে ইসি। তৃতীয় দিনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১ জন। এদিকে নির্বাচনের দিন পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে আনসার ভিডিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে জামায়াতের প্রার্থী ৯ জন। এখন পর্যন্ত আপিলে ৩ জন প্রার্থিতা ফিরে পেলেও তৃতীয় দিনে দ্বৈত নাগরিকত্বের জালে আটকে গেলেন চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। এদিকে যাচাই বাছাইয়ে বাদ পড়া জাতীয় পার্টির ৩৫ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ২১ জন প্রার্থিতা ফিরে পেলেও এ পর্যন্ত বাদ পড়েছেন ৪ জন। দল দুটির নেতাদের অভিযোগ, সবার জন্য সমান আচরণ করছে না ইসি। যেহেতু CLN নাই সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু আমার জানা মতে এই শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিছে। যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না, আর যেহেতু অনেককেই করছে তাহলে আমাকেও করতে হবে। নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে
তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং স্বতন্ত্র প্রার্থী 1% ভোটারের স্বাক্ষরের তথ্য প্রমাণ করতে না পারায় বাদ পড়ছেন অনেকে। বৈধ হয়েছি, আমার মনোনয়ন বৈধ হয়েছে, আমার প্রার্থিতা সঠিক ঠিক গেছে। একটা গ্রাউন্ডে আমাদের মনোনয়নপত্র বাতিল করছে। গ্রাউন্ডটা হলো 1% ভোটারের যে সমর্থন থাকে। আপিলটা তারা এলাও করেছে, আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। এদিকে খেলাপির দায়ে খাগড়াছড়ি আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী দিনময় রোয়াজার প্রার্থিতা বাতিল হলেও বিকেলে ঋণের দায়মুক্তির তথ্য প্রমাণ দেয় প্রার্থিতা ফিরে দেয় ইসি। কোন স্টেটমেন্ট ছিল না, যেহেতু ব্যাংক তখন দেয় নাই, কিছুক্ষণ আগে শো করলাম, তাদেরকে সময় নিয়ে ওনারা সন্তুষ্ট হয়েছেন এবং মঞ্জুর করেছেন। এছাড়া নির্বাচনের দিন পক্ষপাতমূলক আচরণ ও দায়িত্ব বহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার ভিডিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে সুস্পষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি। গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বাহিনীটির প্রশিক্ষণ ও কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে নবাগত সদস্যদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা সহ রাষ্ট্র পরিচালনায় জনগণের ম্যান্ডেট প্রয়োজন, আর এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সোমবার সকালে রাজশাহীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি একথা বলেন। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত ছিল না। সকলেই বলেছেন যে আসুন আমরা সকলে মিলে জনগণের কাছে যাই, এই জাতীয় সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং সুস্পষ্টভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করা হবে। কক্সবাজার সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে শিশু আহত হওয়ার পরদিনই মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশের। গুরুতর অবস্থায় হানিফ নামে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরপর এমন ঘটনায় সীমান্তে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার সকালে নাপ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন হানিফ। এ সময় নদীর তীরে পুঁতে রাখা একটি মাইনের উপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ MSF হাসপাতালে ভর্তি করেন। এর আগে রোববার সকালে টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একের পর এক ঘটনায় আতঙ্ক বেড়েছে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে। প্রতিবাদ জানিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াইকং এলাকায় মানববন্ধন করেন তারা। সবাই আতঙ্কের মধ্যে আছি, আমাদের দেশে গুলি এসে পড়তেছে, এটা তো কোনো আমাদের সমস্যা না, এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই। সীমান্ত এলাকা আসলে এখন অরক্ষিত। মায়ানমারের বাহিনী এখন আমাদের সীমান্তে এখন অবস্থান করতেছে, এখন আমরা আতঙ্কে আছি। অনেক সন্ত্রাসী বিদ্রোহী গ্রুপ এখানে ধরা খাইছে, কিন্তু এদের হাতে তো অস্ত্র ছিল, এই অস্ত্রটা কোটাই। এই অস্ত্র যদি ওখানে যদি থেকে যায় তাহলে আমাদের সীমান্ত অরক্ষিত থাকবে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির মধ্যে সীমান্তে নিরাপত্তার জোরদারের পাশাপাশি বিজিবির অভিযানে দুদিনে আটক করা হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 57 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ বিষয়ে বিস্তারিত জানবো। কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাব তার কাছে। রুবেল, কক্সবাজারের টেকনাফ সীমান্তে কোনো গোলাগুলি না হলেও এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে, যেহেতু স্থানীয় বাসিন্দারা যেটা বলছে, যেহেতু দুপুর নাগাদ যে বা সকালের দিকে যে মাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি আহত হয়েছে, সেই ঘটনায় কিন্তু আবারও মানুষের মধ্যে আতঙ্ক ভয় বিরাজ করছে। এখনো পর্যন্ত যে যুবক তাকে উদ্ধার করে উখিয়া MSF হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর অন্যদিকে
চট্টগ্রামে যে গুলিবিদ্ধ শিশুটি আছে তাকেও এখনো পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তবে আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করেছি সীমান্তের বিভিন্ন পয়েন্টে যেখানে ক্ষেত খামার মানুষের ঘর বাড়ি রয়েছে সেখানে মানুষজনের কিন্তু একদম নিস্তব্ধ। মানুষজন ক্ষেত খামারে যাচ্ছে না বা যে মৎস্যগের রয়েছে সেখানে যাচ্ছে না, নাব নদীতে মাছ শিকারে যাচ্ছে না। এই পরিস্থিতি মানুষ বলছে যেহেতু মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হয়েছে এই পারে চলে সেটির যেহেতু আহত হয়েছে অনেকেই পা বিচ্ছিন্ন হচ্ছে, এই ঘটনায় তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছে। আবার এই যে বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় কিন্তু স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কক্সবাজার টেকনাফ যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা মানববন্ধন করেছে এবং মানববন্ধনে তারা দাবি তুলেছে যাতে যে মিয়ানমারের অভ্যন্তরে ঘটনা হলে সেই রেশ কিন্তু বাংলাদেশে এসে পড়ছে, এই ঘটনার তদন্ত এবং আন্তর্জাতিক আদালতে যাতে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেটির পদক্ষেপ নেওয়ার জন্য বলছে। আর এখন পর্যন্ত যে শিশুটি চট্টগ্রামে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে তাকে যাতে সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টি বলা হয়েছে। এই প্রেক্ষাপট যদি মানুষজন সীমান্তের বাসিন্দারা যদি নিরাপদে থাকতে না পারে তাহলে তারা আরও কঠোর আন্দোলনে ডাক দিবেন সেই বিষয়টি বলেছে। তবে আমরা যেটি জানতে পেরেছি গতকালকে যে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের যে 53 জনকে আটক করা হয়েছে তাদেরকে এখনো পর্যন্ত টেকনাফ থানায় হেফাজতে রয়েছে, তারা সেখানে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আর বিজিবি সীমান্তে শক্ত অবস্থানে রয়েছে সেই বিষয়টি বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কক্সবাজার থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী। অন্যদিকে দিনাজপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 3 যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। সোমবার সকালে নিজ বাড়ি থেকে উদ্ধার হয় কুড়িগ্রামের নাগেশ্বরীর দিগদারি এলাকার বাবলু মিয়ার স্ত্রী মহিমা বেগমের ক্ষতবিক্ষত মরদেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে মরদেহ। ঘুম থেকে উঠে ঘরের বাইরে যাওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করেন বাবলু মিয়ার মা। বাইরে থেকে দরজা লাগানো দেখে প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি। প্রতিবেশীরা দরজা খুলে দেওয়ার পর নিজ ঘরে মহিমা বেগমের লাশ দেখতে পান তিনি। পুলিশ ও স্বজনদের ধারণা মহিমাকে হত্যা করে পালিয়ে গেছেন বাবলু। এদিকে দিনাজপুরের চিরির বন্দরে কাকড়া নদীতে পাওয়া গেছে 2 যুবকের লাশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আমরা সংবাদ পাওয়ার পর সহ ঘটনাস্থলে আসি, লাশ দুটোকে নদীর ধারে বেরানোর পরে লাশ শনাক্তের চেষ্টা করি। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের পলখান এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ফাহারি ফারজানা, সময় সংবাদ। ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে 45টি ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। পুলিশ জানায় সকালে জাজিরা উপজেলায় বিলাসপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় 45টি ককটেল ও বিস্ফোরক দ্রব্য সহ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটক করা হয় 4 জনকে। এর আগে বৃহস্পতিবার মুলায় ব্যাপারীকান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত ও 1 জন আহত হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 53 জনের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা করা হয়েছে। কুড়িগ্রামে সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাতে রৌমারী উপজেলার খাচিয়ামারি সীমান্তের শূন্যরেখায় যায় কয়েকজন বাংলাদেশি যুবক। এ সময় ভারতের কুচনিমানা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। অন্যান্যরা দেশের ভেতরে চলে আসলেও আলী নামে এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বগুড়া ও বরিশালে বিক্ষোভ করা হয়েছে। দুপুরে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা শহরের ফুলবাড়ি এলাকায় মানববন্ধন করেন। এ সময় তারা হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের সাতমাথা মাটি ঢালি সড়কের মহিলা কলেজ এলাকা প্রদক্ষিণ করে আজিজুল হক কলেজে এসে শেষ হয়। অন্যদিকে বরিশালের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে হাদি হত্যার বিচারের দাবিতে আজাদি মার্চ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। মানিকগঞ্জে 250 শয্যা সদর হাসপাতালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত 2 আনসার সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ জানায় রোববার রাত 3টার দিকে
স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে নিজের অটো ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলা এলাকায় আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। পথে বাস স্ট্যান্ড এলাকায় গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এই সময় হাসপাতালের গেইটে দায়িত্বরত শাহাদাত হোসেন ও আবু সাইদ নামে দুই আনসার সদস্য স্বামীকে রেখে জিজ্ঞাসাবাদে গৃহবধূকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে দুই আনসার সদস্য। এ ঘটনায় রাতেই সদর থানায় গিয়ে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে পুলিশ। করলো পরে আমাদের দুজনকে আলাদা করলো, ওরিলায় রাখছে আর আমার দোতলায় নিয়ে গেছে। আমারে ভয় দেখাইছে, অনেক কিছু করছে, এরপরে আমারে ধর্ষণ করছে। নিজে তাদেরকে আইডেন্টিফাই করেছে, সঠিক চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। যাদের দ্বারা রেপ হয়েছে তারা দুজনে আমাদের আইনের হেফাজতে আছে, তো শীঘ্রই মামলা হবে। দিনাজপুরে ঊর্ধ্বমুখী চালের দাম প্রকারভেদে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। চালের দামের ঊর্ধ্বগতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। বর্তমানে BR28 চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 58 থেকে 62 টাকা, BR29 চাল 56 থেকে 60 টাকা এবং মিনিকেট বিক্রি হচ্ছে কেজি প্রতি 75 টাকায়। দাম বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের কারসাজিকে দুষছেন বিক্রেতারা। তবে মিল মালিকদের দাবি, ধানের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই চালের দাম নির্ধারণ করা হয়। এদিকে চালের মূল্য বৃদ্ধির লাগাম টানতে সরকারের হস্তক্ষেপ চান ক্রেতারা। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল হয়েছে। সকালে মহানগরীর দলীয় কার্যালয়ে সাবেক জাতীয়তাবাদী ছাত্র ফোরাম এই কর্মসূচি পালন করে। এ সময় কোরআন খতমে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে বেগম জিয়ার জন্য করা হয় বিশেষ মোনাজাত। মাহফিলে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় রাঙামাটির রাজবন বিহারে হয়েছে বিশেষ প্রার্থনা। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। দেশের 8 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতায় বিপাকে খেটে খাওয়া মানুষ। তীব্র শীতের কারণে কঠিন হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রয়োজন ছাড়া ঘরের থেকে বের হচ্ছেন না কেউ। কর্মজীবী মানুষকেও কষ্ট পোহাতে হচ্ছে কাজে বেরিয়ে। সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের প্রতিশ্রুতি। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামাত প্রার্থী সহ 25 জনের মনোনয়ন বাতিল। তৃতীয় দিনে আরও 41 জনের মনোনয়ন বৈধ ঘোষণা। এবং নির্বাচনে পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে আনসার সদস্যদের বিরত থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। জনগণের ম্যান্ডেটের জন্যই গণভোটের আয়োজন, বললেন আলী রিয়াজ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।